শেখ হাসিনার সাথে যে ভারতের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা তালাক দেওয়ার কোনো অপশন শেখ হাসিনা রাইখা দেওয়া যায় নাই। আওয়ামী লীগ বর্তমান জাতীয় পার্টির মধ্যে এমনিতেই বিলীন হয়ে যাবে। এদের নাম কেউ নিবে না, কারণ জনগণ এদেরকে মনে প্রাণে ঘৃণা করে। আওয়ামী লীগকে জনগণই নিষিদ্ধ করবে। এখানে কোর্টের মাধ্যমে কিংবা আইনের মাধ্যমে কোনো বাইর পেছে ফেলে আপনার ইয়া করতে হবে এরকম কোনো দরকার নেই। আওয়ামী লীগ আসুক, যদি নির্বাচন করতে চায় তাদের তো কেউ ভোটই দিবে না, তারা তো প্রকাশ্যে আসতেই পারবে। সাথে যে এই ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে কোনো তালাক দেওয়ার অপশন ছিল না। আপনি বা আমার মতো লোক স্ত্রীর সাথে বনিবনা না হইলে আমরা তালাক দেওয়ার অপশন আছে, আমরা তালাক দিতে পারি। কিন্তু শেখ হাসিনার সাথে যে ভারতের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা তালাক দেওয়ার কোনো অপশন শেখ হাসিনা রাইখা দেওয়া যায় নাই। তার একটা নমুনা আপনাকে বলি। এই যে আদানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছে, আপনি 25 বছরের ভিতর আগে এই চুক্তি আপনি কোনোভাবে ইয়া করতে পারবেন না। যদি আপনি কোনোভাবে ইয়া করতে চান, তাইলে আপনাকে 12,000 মার্কিন ডলার দিয়ে আপনারে ইয়া করতে হবে, ঠিক আছে, মানে এই ক্যান্সেল করতে হবে। তাছাড়া এর বাইরে কোনো অপশন সে রাখা যায় নাই। তার মানে তালাক দেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন জ্বালানি ব্যবস্থারে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। আপনি 3 থেকে 4 দিনের ভিতরে চট্টগ্রামে 2টা জ্বালানি জাহাজে আগুন দেওয়া হয়েছে। এর পিছনের কারণ কি? একটা জ্বালানি জাহাজে 12,000 মেট্রিক টন জ্বালানি থাকে। এর পিছনে কাদের ইন্ধন আছে? এটা এই যে সেনাবাহিনীর একজন আছেন এখানে, মেজর আফসারি স্যার আছেন, তিনি একটু এটা বলবেন যে এর পিছনে কাদের ইন্ধন আছে। আর একটা ভিডিও দেখায় আপনারে, যে এই যে দেখেন, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয়, ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না, ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পাঞ্চরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমরা আপনাদের পিছনে আছি। যদি এই মালটা কোথায় আছে? আমি মেজর আফসারি স্যারকে বলবো এই মালটা কোথায় আছে। সে চাইতাছে যে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। দেখেন আপনি কি ষড়যন্ত্র চলছে। এই যে সংখ্যালঘু থেকে শুরু করে উপজাতি, তাদের বসবাস কত বছর ধরে এই পাহাড়ি অঞ্চলে, বড় জোর 200-300 বছর ধরে। অথচ তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই জায়গার কি করণীয় একটু আলোচনা করবেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সাথে আজকে যে কথাগুলো বলেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে, এই প্রস্তাবগুলো প্রথমে দেওয়া উচিত ছিল। যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়, তখন এই প্রস্তাবগুলো দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা অন্যরকম থাকতো, সরকার কিছু চাপের মধ্যে থাকতো। অনেক দেরিতে হলেও ভালো প্রস্তাবগুলো দিয়েছেন, জনগণ যা চায়। বিএনপিকে প্রতিশ্রুতি দিতে হবে যে আওয়ামী লীগকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিবে না, নির্বাচনের সময় এদেরকে দলের মধ্যে কোনো আশ্রয় প্রশ্রয় দিবে না। তাহলে দেখবেন আওয়ামী লীগ বর্তমান জাতীয় পার্টির মধ্যে এমনিতেই বিলীন হয়ে যাবে। এদের নাম কেউ নিবে না, কারণ জনগণ এদেরকে মনে প্রাণে ঘৃণা করে। পরবর্তীতে দেখেন, যেখানে প্রত্যেক মাসে রেমিটেন্স ছাড়তো $200-300, $200-300 মিলিয়ন, বর্তমানে সর্বশেষ হিসাব অনুযায়ী শেখ হাসিনা পরবর্তী সময়ে $6,543 মিলিয়ন প্রবাসীদের রেমিটেন্স পাঠিয়েছেন। আমরা দাবি করব ভবিষ্যৎ সরকার যারা আসবে, সংসদে প্রবাসীদের জন্য প্রতিনিধি রাখা হোক। এরপরে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে যে কথাগুলো হচ্ছে, আমি বলবো সরকারকে আপনাদের মাধ্যমে যে পার্বত্য শান্তি চুক্তি বাতিল করা হোক, নতুন করে এদের সাথে আলোচনা করা হোক, এবং কিভাবে পার্বত্য চট্টগ্রাম রক্ষা করা যায় সেইভাবে আলাপ আলোচনা করা হোক। জেনারেল ফজলুর রহমান একবার আওয়ামী লীগের সময় একটা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতার কারণে এই প্রস্তাবগুলো গৃহীত হয় নাই। আশা করি আপনারা এই বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আবু মুসা আনমিউট করতে হবে।
ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আপনার প্যানেলের সকল অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, আজকে যে টপিকটা নিয়ে আসছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমরা যে বিষয়টা দেখতে পেলাম, আজকে আমার প্রথম সবচেয়ে বড় কথাটা হচ্ছে এনামুল মনির ভাই, যে কথাটা প্রশাসন বর্তমান যে সরকারটা আমরা ছাত্র জনতার বিপ্লবের মধ্যে যে সরকারটা আমরা এনেছি, এই সরকারের প্রথম সংস্কার, খালি এত সুন্দর সংস্কার আর সংস্কার। বাংলাদেশে যে কোনো দেশের একটা মেরুদণ্ড হচ্ছে আইন শৃঙ্খলা। এই সরকারে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পর্যন্ত ধার করাইতে পারলো না সঠিকভাবে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কাজ করতেছে না। এখন প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার মাধ্যমে এখনো মনে নানা প্রশ্ন আছে যে শেখ হাসিনা আবার যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারি কিনা, এই জন্যই কিনা তারা আইন শৃঙ্খলা কাজ করতেছে কিনা। আজকে যে রেকর্ডটা, অডিও রেকর্ডটা বর্তমান শেখ হাসিনার পেশির সরকার ফাঁস হয়েছে, এটা আপনি ইতিমধ্যে হয়তো শুনেছেন, যেখানে তারা তুঙ্কার যে হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারের মাধ্যমে আপনারা কি মেসেজ পেয়েছেন, কি বুঝতে পেরেছেন? আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি তো এমন একটা হুঙ্কার দিচ্ছেন যে হুঙ্কারের মাধ্যমে উনি আবার কোনো সুযোগ পান, উনি বাংলাদেশের উন্নয়নের যত কাজ সব করে ফেলছে, এবার উনার বাবার হত্যার প্রতিশোধ বিচার করে ফেলছে। এখন যদি নেক্সট কোনো সুযোগ পা, উনি তাহলে কি প্রতিশোধ নেওয়ার জন্য উনি অপেক্ষা হয়ে আছেন। একটা কথা, 626 জন মানুষ এই সরকার পড়ে যাওয়ার পর, ঠিক আছে, আজকে আসাদুল কামাল খান স্যার, এনামুল মনির, আপনি বিষয়টা দেখবেন, তখন ওই মন্ত্রীর সামনে একটা পুলিশ বলেছিল, স্যার একজনকে হত্যা করি, একজনকে গুলি করি, একজনই কমে, আর তো মানুষ কমে না এবং যাও না। এরকম একটা লোক আছে কলকাতা বেড়াইতেছে, আজকে 626 জন লোককে ক্যান্টনমেন্টে গেল, ওখান থেকে আবার কিভাবে নিরাপত্তা দেশের বাইরে চলে গেল। এগুলো আমাদের আসলে বাংলাদেশের জনগণকে আহত করছে এবং এই সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে এনামুল হক মনির ভাই, যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমাদের এখনো বিচারের আওতার কোন সংস্কৃতি কোনো এখন চালু হচ্ছে না এই গণহত্যার। আরেকটা বিষয় আমি বুঝতেছি না, এই সরকারটা পরে দেওয়ার পর যে উপদেষ্টা হচ্ছে, উপদেষ্টা থেকে শুরু করে এ পর্যন্ত এই যে এই সরকারের প্রতি একটা সফট কর্নার, সফট বক্তব্য দেওয়া বা উপদেষ্টা থেকে শুরু থেকে রাজনৈতিক দল, এরা একটা সফট কর্নার চলে আসছে। কেন, কি কারণে হয়, আই ডোন্ট নো, বাট জানতে চাইছে বাংলাদেশের জনগণ আহত হচ্ছে এটার বক্তব্য শুনে। এটা উপদেষ্টা বলেন আর রাজনীতি দলের বক্তব্যগুলো বলেন, আহত হচ্ছে। আজকে কি তারা দেখতে পাচ্ছেন? আজকে আমি কথা বলতেছি, আজকে যারা আমরা কথা বলতেছি, ইস্তেক ভাইয়ের কথা বলতেছে, ইস্তেক ভাই ঠিকই বলছে, বিপদে আমরা পড়বো। আর এই যে বড় বড় নেতারা সেফ করে, আজকে আওয়ামী লীগ যে সেফ পালিয়ে যাচ্ছে না, ওনারা সেফ পালিয়ে যাবে, আমাদেরকে বিপদে রেখে যাবে, আমরা তো কোথাও যেতে পারবো না। তাহলে আজকে জনগণ এখানে আহত হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। উনার মতন এখন তারা এই গণহত্যার একটা বিচার, একটা রায় কার্যকর, এরকম কোন সংস্কার বা এরকম কোন জনগণের এখন দিতে পারে নাই। আজকে শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারের মাধ্যমে কি বোঝাইতে চাইছে, কি ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা যে কার্যক্রম চালাবে, জনগণই চাইবে শেখ হাসিনাকে আনার জন্য। আপনার এই দিকটা খেয়াল করতে হবে। যখন দেখবেন আপনার বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিছে, গার্মেন্টসের ব্যবস্থাটা, গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করে দিছে, বাজার ব্যবস্থাকে ধ্বংস করে দিছে, 3টে সেক্টরে কাজ চালাইনি শেখ হাসিনা এই আপনার এস্টাবলিশ হবে। কেন বললাম, এই যে আমি আদানির ব্যাপারে বললাম, আপনি $12 বিলিয়ন পরিশোধ করতে পারবেন না, আদানির থেকে আপনার চুক্তি থেকে আপনি সরে আসতে পারবেন না। আবার যে আপনি জ্বালানি আনবেন, এই জ্বালানি গুলো ধ্বংস করে দেওয়া হইব। যখন নাকি সাধারণ মানুষ আপনার বাজারে দ্রব্যমূল্যের দাম বাইরে যাবো গা, বিদ্যুৎ পাইবো না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকবো না, তখন কিন্তু এই যে অতীত, মানে এই যে 2 মাস আগে যে আমরা সরকার পতন ঘটাইছি, হাসিনার স্বৈরাচার পালাই গেছে, আমরা খুব খুশি, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা আমাদের পদক্ষেপ নিতে হবে, যে বাজার ব্যবস্থাকে ঠিক করতে হবে। এই সরকার যদি নিজেরাই নিজের ধ্বংসটাই টানে, তাইলে বলেন আমরা কি করতে পারি? তাদের যে বিপ্লবী সরকার, তাদের হাতে যে তরবারি থাকার কথা, সেই তরবারি তাদের হাতে আছে? এটা তো এনজিও না স্যার। আপনি যেভাবে বলতেছেন যে সরকারকে সময় দিতে হবে, ঠিক আছে, সময় দিবে দেশের মানুষ, কিন্তু আগে যে কয়েকটা বিষয়ের প্রতি, কয়েকটা সেক্টরের প্রতি নজর দেওয়ার কথা, সেই নজরটা কি দিচ্ছে? ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার দুইজন অতিথি আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। মনির ভাই, এই যে আজকে লেখছেন যে, যেটা আপনি হেডলাইন করছেন যে গণহত্যার বিচার এবং পুনর্বাসনের সুযোগ। গণহত্যার বিচার বাংলাদেশে তো হতেই হবে, কারণ এই বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে এরকম আরো অনেক স্বৈরাচার, এর চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার বাংলাদেশে তৈরি হবে। তাই এটার বিচার একদম 100% হওয়া উচিত। আর আপনার পুনর্বাসনের ব্যাপারটা হচ্ছে, একটা দল, যেই রকমের রাজনৈতিক দল হোক, যেমন জামাত ইসলামীকে পারছে বারবার এই যে যুদ্ধাপরাধী হিসাবে তাদেরকে ওই যে 3 তারিখে আপনার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করে কোনো দলকে, এটা কোনো গণতন্ত্র না, নিষিদ্ধ করা দরকার নেই। আওয়ামী লীগকে জনগণই নিষিদ্ধ করবে। এখানে কোর্টের মাধ্যমে
কিংবা আইনের মাধ্যমে কোনো বাইর পেছে ফেলে আপনার করতে হবে এরকম কোনো দরকার নেই। আওয়ামী লীগ আসুক, যদি নির্বাচন করতে চায় তাদের তো কেউ ভোটই দিবে না, তারা তো প্রকাশ্যে আসতেই পারবে না, তাদের নেতারা প্রকাশ্যে আসলেই তো তার ধরা খাবে। আর এখন আরেকটা জিনিস দেখতেছি, শেখ হাসিনা বলছেন উনি দেশে আসবেন, গণবিচার আপনার প্রতিশোধ নেবেন। আমরাও চাই উনি দেশে আসুক, দেশে আইসা উনি প্রতিশোধ নেক, আমরা তার সামনে দাঁড়িয়ে থাকবো উনি কিভাবে প্রতিশোধ নেয়। এখন আমাদের দেশের স্বৈরাচারের জি। দেশের জাতীয় পার্টি, যেমন আপনার আওয়ামী লীগের যদি বিচার হয়, এই দেশে যদি আওয়ামী লীগের বিচার করেন 100% বিচার দরকার এবং করতে হবে, এটা জনগণের দাবি, সাধারণ সকল রাজনৈতিক দলের দাবি। তার সাথে সাথে এই যে জাতীয় পার্টি যে গত 14 বছর আওয়ামী লীগকে জাগিয়ে রেখেছে, তাদের কেন বিচার হচ্ছে না? তারা স্বৈরাচারের দোষর হিসাবে বা এই যে আপনার ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টির এখনো আমি বিচার দেখছি না। তাদেরকে কোনো ধরনের তাদের নেতাদেরকে এখনো কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না যে তাদের এই সহযোগিতার কারণে। এটা কেন? এই বিচারটা আমি দেখতে চাই এই বর্তমান সরকারের কাছে।